আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এবারের মেডিটেশন সেশনে। আমাদের আজকের মেডিটেশনের টপিক হচ্ছে আজকের মেডিটেশনের টপিক হচ্ছে টপিকটা আমি ভুলে গিয়েছি, একটু আবার দেখে নিই, জাস্ট এ মিনিট। পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভ শব্দটা তো আসলে আমরা সবাই জানি। পার্সপেক্টিভ অর্থাৎ দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমি এক একটা জিনিস এক একভাবে এক একজন দেখতে পারে। তো এই পার্সপেক্টিভের বিষয়টা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমাদের যত রকম আমরা আসলে আমাদের অশান্তি বা আমাদের সাফারিংস, তার একটা প্রধান কারণ হচ্ছে, বা আমি মনে করি যে এটাই আসলে একটা সবচাইতে বড় কারণ, সেটা হচ্ছে যে আমরা আমাদের পার্সপেক্টিভটাই সব সাধারণত চিন্তা করি এবং অন্যদের পার্সপেক্টিভটাকে আসলে আমরা এটা ভুলে যাই, বা এটা আমাদের ব্রেইন এভাবেই তৈরি, আমাদের ব্রেইন আর্কিটেকচার, যেটাকে বলে কগনিটিভ ডিসোনেন্স, অর্থাৎ আমার চিন্তাভাবনার বিপরীতে যার চিন্তাভাবনা, তাকে আসলে আমার ব্রেইন এটা অ্যাকসেপ্ট করতে চায় না। কারণ ব্রেইন সবসময় এভাবে কাজ করে যে আই অ্যাম রাইট, এবং আমি সব ক্ষেত্রে আমার কথাটাই সঠিক বা আমার চিন্তাটাই সঠিক। তাহলে যখন আমার চিন্তাটা সঠিক এটা যখন মনে হবে, তখন আসলে অন্যের চিন্তা, অন্যের দৃষ্টিভঙ্গিটা, সেটা আমাদের অনেক সময় আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তো এই যে পার্সপেক্টিভের ব্যাপারটা, এটা একটা এক ধরনের ইলিউশন। তো এটা থেকে আসলে সবসময় তো আমরা বের হয়ে আসতে পারবো না, কিন্তু তারপরে আমরা কেন এগুলি নিয়ে চর্চা করি, এই যে মেডিটেশন সেশনে এগুলি নিয়ে কথা বলি, এটার কারণ হচ্ছে এই যে ওই যে বিভিন্ন পার্সপেক্টিভ জানা, অর্থাৎ আমি আমার যেটা বিশ্বাস, সেই বিশ্বাসকে আমার ভাঙার প্রয়োজন নেই, বা আমি চাইলেও ভাঙতে পারবো না। হ্যাঁ, যে কোনো বিষয়ে আমার যেটা ধারণা বা বিশ্বাস, সেটা আসলে অনেক ক্ষেত্রেই সেটা আনশেকেবল। কিন্তু অন্য আরো ধরনেরও যে বিশ্বাস আছে, অন্য আরো ধরনেরও দৃষ্টিভঙ্গি আছে, সেগুলি যখন আমি জানতে পারবো, তখন সেটাতে আমার জ্ঞানের পরিধি বাড়বে। এবং জ্ঞানের পরিধি বাড়লে যেটা আমার জন্য সুবিধা, সেটা হচ্ছে যে বিভিন্ন পরিস্থিতিতে আমি আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো বাড়বে। কারণ আমরা তো প্রত্যেকেই সুন্দরভাবে বিকশিত হতে চাই। প্রত্যেকেরই আমাদের জীবনের অনেক গোল থাকে, অনেক স্বপ্ন থাকে, অনেক উদ্দেশ্য থাকে। তো সেগুলি ভিন্ন বিষয়, আমরা এগুলি নিয়ে আলোচনা করেছি বা ভবিষ্যতেও করব, যে আসলে খুব লক্ষ্য আর কি নির্ধারণ করাটা আসলে খুব মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে প্রতি মুহূর্তের দিকে আমাকে মনোযোগ রাখা, অর্থাৎ প্রতি মুহূর্তে আমি বর্তমানের মধ্যে যতটুকু থাকতে পারবো তত বেশি আমার অবস্থানটা আরো দৃঢ় হবে। এবং ওইভাবে যখন আমি থাকবো, তখন আমার ভবিষ্যৎ অবশ্যই এমন একটা কিছু হবে যে যেটাতে আমি মৃত্যুর সময় তৃপ্তি সহকারে মারা যেতে পারি। তো এই যে পার্সপেক্টিভের বিষয়টা, এইটা নিয়ে আমাদের মেডিটেশন, এবং মেডিটেশনের প্রক্রিয়াটা আমি একটু আবার বলি। সেটা হচ্ছে যে কারণ প্রতি সেশনে নতুন অনেকে হয়তো যোগদান করতে পারেন। সেটা হচ্ছে যে আমরা প্রথমে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে নাক দিয়ে শ্বাস নেই। এরপরে আবার আমরা শ্বাসটা ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। তারপরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি নাক দিয়ে মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। এবং যখন আমরা শ্বাস ছাড়তে থাকি, তখন আমাদের পেটটা যতটুকু সম্ভব ভিতরের দিকে টেনে নিতে পারি, তাহলে আমাদের ফুসফুস থেকে বেশি বাতাস বের হয়ে আসবে। তাহলে আবারও আমরা এখন ব্রিদিং এক্সারসাইজ শুরু করি। চোখ বন্ধ রেখে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আবারও শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে,
শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি এবং মেডিটেশন নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে, সেগুলি আমি চেষ্টা করি মাঝে মাঝে একটু ব্যাখ্যা করার, বিশেষ করে নতুন কেউ অংশগ্রহণ করলে তাদের জন্য। সেটা হচ্ছে যে আমরা প্রায় মনে করি যে মেডিটেশনের জন্য খুব একদম একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট প্রয়োজন, অর্থাৎ একদম নিরিবিলি থাকবে, চারিদিকে কোনো রকম ডিস্টারবেন্স হবে না, মোবাইল সাইলেন্স থাকবে এবং আমার অন্য কোনো দিকে কোনো মনোযোগ কোনোভাবেই দেওয়া যাবে না। কিন্তু আসলে সেটা কিন্তু প্রকৃত মেডিটেশন না, কারণ মেডিটেশনে যদি ডিপার স্টেটে আমরা যাই তখন কিন্তু আসলে আমাদের পার্সোনাল কোনো ব্যক্তি সত্তা থাকবে না এবং যখন আমাদের ইন্ডিভিজুয়ালিটিটা ডিজলভ হয়ে যাবে, যেটা অনেক ব্রেইন স্ক্যান পরীক্ষাতেও দেখা গিয়েছে যে একদম ডিপ মেডিটেশন স্টেটে যখন কেউ থাকে তখন তার ওই যে সেলফ, যেটা সেন্স অফ সেলফ, সেই জায়গাগুলি ব্রেনের যে অংশে ওগুলির অ্যাক্টিভেশনের ফলে আমাদের সেলফ পারসেপশনটা হয়, সেই অংশের অ্যাক্টিভেশনটা কমে যায়, যার ফলে তখন আমরা নিজেরা, আমরা যে একক সত্তা, এই জিনিসটা তখন আর অতটা কাজ করে না। তখন মনে হয় যে আসলে সবকিছু নিয়েই আমি। তো মেডিটেশনের ভিতরে যখন আমার একটা ফোন বেজে ওঠে তখন যদি আমি রিয়াক্ট করি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। রিয়াকশনটা কেমন? রিয়াকশন মানে ওটাকে আমি নেগেট করি, অর্থাৎ ওটাকে আমি প্রতিক্রিয়া, যে ফোন বাজলো কেন, হ্যাঁ আমার বুকটা ধপ করে উঠলো, ইস বিরক্তির সাথে এই সময় ফোনটা বেজে উঠলো, কেন আমি সাইলেন্ট করলাম না। তা আমি দেখা গেল এই যে আমি অস্থির হয়ে গেলাম, আমার ভিতরে স্ট্রেস বাড়লো, তাহলে কিন্তু স্ট্রেস তো আর মেডিটেশন না, অংশ না। তার মানে কিন্তু আমার মেডিটেশন আর হচ্ছে না। কিন্তু আমি যদি এটা রেসপন্ড করতাম, অর্থাৎ ফোন বাজছে, আচ্ছা ঠিক আছে এটা জরুরি কোনো ফোন হতে পারে, আমি ফোনটা তাকিয়ে দেখলাম, যদি মনে হয় জরুরি তাহলে আমি ফোনে কথা বললাম। কারণ প্রতিটা মুহূর্ত তার নিজস্ব মূল্য আছে এবং সেটাকে আমরা ইগনোর করতে পারি না। আমি যদি একটা প্রচন্ড কষ্টকর জায়গার মধ্যে থাকি, ওই মুহূর্তে কিন্তু ওটাই বাস্তবতা, আমি ওই বাস্তবতাটাকে এড়িয়ে যাওয়ার যদি চেষ্টা করি আমার সাফারিংস কিন্তু বাড়বে। যেটাকে বলা হয় যে, যদি আমরা চিন্তা করি যে মানে এনলাইটমেন্ট কথাটা, এটা নিয়েও আমি কথা বলেছি। এনলাইটমেন্ট আসলে এটা একটা ইলিউশন, কারণ এনলাইটমেন্ট শুধু না, এনডার্কমেন্টও প্রয়োজন, অর্থাৎ আমাদের সকল কিছুকে সমানভাবে মূল্যায়ন করতে হবে, সেটা আলোকে এবং অন্ধকারকে, আমার ভিতরে ইতিবাচক মনোভাবকে এবং আমার নেতিবাচক মনোভাবকে, সবগুলিকেই। তো যেটা বলছিলাম, আমরা এনলাইটমেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিটা মুহূর্তে আমার কোনো কমপ্লেইন যখন থাকবে না, ওইটাই হচ্ছে এনলাইটমেন্ট। এনলাইটমেন্ট মানে এমন কিছুই না যে আমি একেবারে একটা স্বর্গীয় একটা সুখের মধ্যে আছি অথবা আমার চারিদিক দিয়ে জ্যোতি বেরোচ্ছে। নো, এনলাইটমেন্ট হচ্ছে যখন আমি যে মুহূর্তে, যখন যে অবস্থাতেই থাকি না কেন, ওই অবস্থা নিয়ে আমার ভিতরে কোনো অভিযোগ থাকবে না, কোনো ব্যাপারেই কোনো অভিযোগ থাকবে না, যে এটা প্রকৃতির অংশ, প্রকৃতির ছন্দের সাথেই আমি একীভূত অবস্থাতেই আছি, আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে যখন আমার একটা ফোন বেজে উঠলো, তখন যদি আমি ফোনটাকে দেখি, আচ্ছা ঠিক আছে জরুরি, তাহলে আমি এটাকে রেসপন্ড করি যে হ্যাঁ আমি কথা বললাম, বা বললাম যে ঠিক আছে আমি এখন একটা মিটিংয়ে, আমি 1 ঘন্টা পরে আমি ফোন করছি, রিং ব্যাক করছি। তাহলে এই যে আমি যদি এভাবে রেখে দেই, তাহলে ওটাও কিন্তু আমার মেডিটেশনেরই অংশ। কারণ আমি প্রতিটা মুহূর্তে ওই মুহূর্তেই যদি থাকি, রেসপন্ড করি। এখানে হচ্ছে রিয়াক্ট এবং রেসপন্ডের পার্থক্য। রিয়াক্ট করা মানে হচ্ছে ইন এ নেগেটিভ সেন্স, ওটাতে প্রতিক্রিয়া জানানো, অর্থাৎ এটা আমার জিনিসটা, আমার আবেগ বা ইমোশন সেখানে বেশি বেড়ে যাবে, নেগেটিভ ইমোশনই বেড়ে যায়। কিন্তু যখন আমি রেসপন্ড করি তখন হচ্ছে যে এটার সাপেক্ষে যেটা করা বাঞ্ছনীয় সেটা করা।
তাহলে একটা ফোন আসলে আমি ফোনটার দিকে দেখতে পারি, তাকাতে পারি। এখন দরজায় কেউ যদি আসে তার দিকে আমি তাকাবো, তার সাথে কথা বলবো, তাকে আমি বলবো যে আচ্ছা আমি খানিকক্ষণ পরে আমি আপনার সাথে কথা বলবো। তাহলে এইটা হচ্ছে রেসপন্ড। যেমন আজকে মেডিটেশনের শুরুতে আমি আজকের টপিকটা কিন্তু ভুলে গিয়েছি, তো ঠিক আছে, ভুলে যেতেই পারি। এটা মানে এই না যে আমার অনেক একটা বড় ক্ষতি হয়ে গেল, সেটাও না, ভুলে যেতেই পারি। তখন আমি আবার দেখে নিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি গতকালকে যে ব্যানারটা পোস্ট করেছিলাম সেখানে কি আছে সেটা দেখে আমার আবার এটা মনে আসলো। তাহলে এই যে এটা হচ্ছে রেসপন্ড করা, কিন্তু রিয়াক্ট মানে হচ্ছে যে আমি যদি তখন উদ্বিগ্ন হয়ে যেতাম, কেন এটা মনে পড়ছে না, এটা একটা লজ্জার বিষয় যে আমার সেশনের টপিকটাই আমি ভুলে গিয়েছি যেটা আমি নির্ধারণ করে রেখেছিলাম। তো জীবনে আসলে সমস্ত কিছুকেই প্রকৃতির অংশ এবং ছন্দের সাথে মিলাতে হবে। অর্থাৎ এরকম হওয়ার কথা ছিল এই মুহূর্তে, এবং যেটা হয়েছে সেটাকেই আমি অ্যাপ্রিসিয়েট করি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এই পার্সপেক্টিভ, এই টপিকটা আমার মনে এসেছে যখন আমি একটা কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম নিউজ সায়েন্টিস্টের, সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্স নিয়ে, এবং অন্যান্য প্রাণীদের ভিতরে যে ইন্টেলিজেন্স সেটা কত বিচিত্র হতে পারে। যেমন সম্প্রতি এআই ব্যবহার করে দেখা গেছে যে অন্যান্য অনেক প্রাণী, সেটা ডলফিন, তিমি মাছ থেকে শুরু করে, যে তাদের বিভিন্ন ধরনের যে তারা শব্দ করে বা বিভিন্ন ধরনের হুইসেল দেয়, সেগুলিরও এক একটা অর্থ আছে। যেমন আমি রিসেন্টলি যেটা পড়লাম সম্ভবত ডলফিনের ব্যাপারেই, সেটা হচ্ছে যে ওদের ওদের হুইসেল, ওরা যে এরকম হুইসেলের মতন দেয়, এবং এক একজনের ওদের সম্ভবত নামও আছে, নামও দেয় ওরা। এবং ওরা এমনও পারে যে ওদের একজন সঙ্গী হয়তো ওই মুহূর্তে সাথে নাই, কিন্তু তার সম্পর্কে ওরা আলোচনা করতে পারে, যেটা আমরা থিওরি অফ মাইন্ড, মানে এটা আমরা তো আগে মনে করতাম শুধু মানুষেরই বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে আমরা দুজন আছি, আমরা হয়তো তৃতীয় কারো সম্পর্কে কথা বলতে পারি যে অমুক তো এখানে নাই, বা অমুকের এই এই অবস্থা। তো এটা বিজ্ঞানীরা এখন অনুমান করছেন যে ওরা সম্ভবত ওদের সাথে নাই এমন কারো নাম উচ্চারণ করেও তারা তাদের নিয়ে সম্ভবত কোনো ডিসকাস করতে পারে। তাহলে এইটা তো একটা বড় ধরনের বুদ্ধিমত্তার পরিচয়ক। তাহলে আমাদের আমরা যে বুদ্ধিমত্তার যে সূচক আমরা তৈরি করেছি সেটা আমাদের ব্রেন দিয়ে তৈরি করেছি। তাহলে আমাদের ব্রেন দিয়ে তৈরি করেছি, এটা অবশ্যই সর্বোচ্চ স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আমাদের দৃষ্টি দিয়ে জগৎকে মাপি, অন্য সবাইকে মাপি, অন্য সকল প্রাণীদেরকে মাপি, কিন্তু তাদের দৃষ্টি দিয়ে কি আমরা মাপতে পারবো? এটা আসলে আমরা হয়তো অনুমান করতে পারবো, কিন্তু কখনোই আমরা নিশ্চিত হতে পারবো না। যেমন আমরা জানি যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা যেভাবে এদের যে অস্তিত্ব, এরাও তো জীবন্ত। আমরা মনে করতে পারি যে এদের তো ব্রেন নেই, এরা তো তাহলে কিছুই, এদের কোনো হয়তো বা চেতনা নেই, কিন্তু ওরাও কিন্তু রেসপন্ড করে। তাহলে একটা লিভিং বিইং এর যে বৈশিষ্ট্য, সেই সকল বৈশিষ্ট্য এদের আছে বলেই তো এরা লিভিং। তাহলে এদের কনসাসনেসটাকে আমরা হয়তো বা এককভাবে নির্ধারণ করতে পারি না, কিন্তু এদের ভিতরে এটা হচ্ছে, এটা মানে দলগত সচেতনতা। যেমন এটাকে বলে হাইভ ইন্টেলিজেন্স। যেমন একটা মৌমাছির চাক বা মৌমাছির একটা ঝাঁকের ভিতরে ওরা যেমন একসাথে চলে, পাখির ঝাঁক, পিঁপড়ার একটা ঢিপির মধ্যে হাজার হাজার পিঁপড়া থাকতে পারে। তাহলে ওরা এককভাবে কোনো পিঁপড়া কিন্তু আসলে জানে না যে সে কি করছে, কিন্তু তারা দলগতভাবে যে কাজটা করে সেইটাই হচ্ছে একটা বিশাল একটা কাজ। তারা বাসা বানাচ্ছে উই পোকার ঢিপির মতন, উই পোকারা তাদেরও এরকম হাইভ ইন্টেলিজেন্স। তো আমরা নিজেরা মনে করি যে আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকে আলাদা, আমাদের চামড়ার ভিতরে যেটুকু সেটুকুই আমি।
কিন্তু এই ধারণাটা যে সঠিক নয়, এই যে পার্সপেক্টিভ, এটা খুব ন্যারো একটা পার্সপেক্টিভ। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এই যে শ্বাস নেই, শ্বাস ছাড়ি, এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। আমরা ঘুমন্ত থাকলেও এটা এরকম ভাবেই হতে থাকে। এখন যেখানে এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে আমরা প্রকৃতির সাথে, এটাই হচ্ছে আমাদের একটা বন্ধন, অর্থাৎ এভাবেই আমরা সংযুক্ত থাকি। আসলে আমরা তো প্রকৃতির অংশ। যেমন আমরা যদি আমরা অনেকে হয়তো অ্যানাটমি পড়েছি বা ছোটবেলায় আমরা শরীর তত্ত্ববিদ্যা এরকম কিছু হয়তো পড়েছি। আমরা জানি যে যেমন আমরা যখন আমাদের যে রক্তনালী, সেই রক্তনালীর যে দেয়াল, সেটা অনেক কোষ দিয়ে তৈরি, আলাদা আলাদা কোষ দিয়ে তৈরি, এন্ডোথেলিয়াল সেল বলে। তাহলে এই যে একটা অনেকগুলি কোষ দিয়ে একটা রক্তনালীর দেয়াল তৈরি। এখন সেই রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। এখন ওই এক একটি কোষ যদি চিন্তা করে যে আমি আলাদা, এবং ওই যে রক্ত প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে একটা বাইরের জিনিস, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, সেটা যেমন ভুল, ঠিক সেরকম আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা নাক দিয়ে যে নিঃশ্বাস নিচ্ছি, সেই নিঃশ্বাসটা আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে নিচ্ছি, সেটাও সেরকম ভুল। আসলে এক্সটার্নাল ইন্টারনাল বলে কিছু নেই, সবই এক, অবিচ্ছিন্ন। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা যখন পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের যেটা সাফারিং, সেটার প্রধান কারণ হচ্ছে আমাদের ন্যারো পার্সপেক্টিভ, অর্থাৎ আমার যে চিন্তা ভাবনা সেটার বাইরে না যাওয়া, আর একজনের চিন্তাকে নাকচ করা, যে না আমি যেটা ভাবছি, যেভাবে ভাবছি এটাই সঠিক। তাহলে এখানে একটা দুঃসংবাদ হচ্ছে যে আসলে আমরা চাইলেও কিন্তু এই ধরনের চিন্তাকে রিভার্স করতে পারবো না, কারণ আমাদের ব্রেইন এভাবেই তৈরি। আমাদের ব্রেইনের আর্কিটেকচারের উপর তো আমাদের হাত নেই, এটাকে তো আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সার্জারি ছাড়া। সে কারণে এটা আমাদের সহজাত প্রবৃত্তি যে আমাদের নিজেদের ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ আমি একটি পৃথক সত্তা, এই চিন্তা থেকে আমরা কেউই কখনো বের হতে পারবো না। কিন্তু ওই যে পার্সপেক্টিভ, আমরা যখন এই ধারণার বাইরের অনেক কিছু জানবো, তখন সেটা আমাদের নলেজকে এনরিচ করবে, এবং তখন আমরা আগের তুলনায় আরো ভালোভাবে রেসপন্ড করতে পারবো, আরো দক্ষতার সাথে এবং আরো আত্মবিশ্বাসের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এই যে পার্সপেক্টিভের একটা উদাহরণ এভাবে আমরা বলতে পারি, যেমন একজন একটা অপরাধ করলো, এখন হতে পারে তার অপরাধের জন্য তাকে হয়তো শাস্তি পেতে হবে, কিন্তু ওই ব্যক্তির পার্সপেক্টিভটাও তো আমরা যদি চিন্তা করি যে তার পার্সপেক্টিভটা কেমন ছিল, সে যে এরকম একটা কাজ করেছে, তখন সে কি মনে করে করেছে, সে হয়তো ওই যে আবেগ তার ভিতরে বেশি কাজ করেছে, বা তার অতীত, তার শৈশব কৈশোর, এগুলি হয়তো বা কোনো ট্রমার মধ্যে দিয়ে কেটেছে, তার পারিবারিক পরিবেশ, অর্থনৈতিক অবস্থা হয়তো বা ভালো ছিল না, হয়তো বা তার মা যখন হয়তো ম্যালনিউট্রিশনে ভুগেছে। তাহলে এই অনেক রকম ফ্যাক্টরস আছে। তাহলে এই ফ্যাক্টরসগুলি যদি বিবেচনা করি, তাহলে ওই ব্যক্তিটার এই আচরণের জন্য কিন্তু আলাদাভাবে একে দায়ী করার কোনো আসলে সুযোগ নেই। হ্যাঁ, সে হয়তো তার যে কাজ, সেই কাজের যে কনসিকুয়েন্স, কারণ আমি হয়তো বা তার প্রতি সহানুভূতিশীল থাকবো, কিন্তু অধিকাংশ মানুষই তো সেটা করবে না। তারা সবকিছুর জন্যই ওই যে পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করবে,
অর্থাৎ আমি যখন গাড়ি চালাবো তখন পথচারীর দোষ দিব, আর আমি যদি রাস্তায় হাঁটি তখন গাড়ি যে চালাচ্ছে তার দোষ দিব। তাহলে যখন আমি একজনকে অপরাধী হিসাবে পাবো তখন তার প্রতি আমার রাগ, ঘৃণা এগুলি প্রকাশিত হবে। কেন? কারণ অপরাধ প্রবণতা সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা সেটা মানতে চাই না। এই কারণে যখন কারো ভিতরে এই ধরনের প্রবণতা বা যে কোনো বৈশিষ্ট্য দেখা যায়, আমরা যখন রিয়াক্ট করি, তার প্রতি রাগ বা ঘৃণা পোষণ করি, তার মানে হচ্ছে আমাদের ভিতরে এই ধরনের বৈশিষ্ট্যকে আমরা জোর করে চাপিয়ে রাখছি, ওগুলির মুখোমুখি হতে চাচ্ছি না। ওগুলো হচ্ছে আমাদের ডার্কনেস, ডার্ক সাইড। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে তার পার্সপেক্টিভ হয়তো আমরা অনুমান করতে পারি, কিন্তু তাই বলে কি আমরা তার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে যাব স্পন্টেনিয়াসলি? সেটা কিন্তু সম্ভব হবে না, সব সময় হবে না। হয়তো বা ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য হবে, কিন্তু অধিকাংশ সময় হয়তো আমরা তার প্রতি আমাদের নেতিবাচক ধারণাটাই থেকে যাবে। হ্যাঁ, এই লোকটি এরকম, বা এসে আমার সাথে একটা প্রতারণা করেছে বা মিথ্যা কথা বলেছিল। তো তখন তো আসলে তার প্রতি একটা না, আচ্ছা ঠিক আছে, নিরপেক্ষভাবে তার পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করা। আসলে সে হয়তো পেটের দায়ে এটা করেছে, বা তার ব্রেইন আর্কিটেকচার এমন, সে প্যাথোলজিক্যাল লাইয়ার হিসাবে সে না চাইলেও সে মিথ্যা কথা বলে, বা এইভাবেই তার ব্রেইনটা তৈরি। তাহলে যখন আমরা তার পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করলে আমাদের জ্ঞানের জন্য সেটা উপকারী, এবং হয়তোবা তার সাথে আমি এইটা নিয়ে চিন্তা না করলে যেভাবে রিয়াক্ট করলাম, হয়তোবা রিয়াকশনটা তার চাইতে কিছুটা আরো কম হবে, কিছুটা আরো স্মুথ হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। যেমন পার্সপেক্টিভের আরেকটা উদাহরণ দেই, এটা আমি আগেও দিয়েছি। যেমন আমরা সবসময় আমাদের যখন কোনো ইনফেকশন হয় ভাইরাস বা ব্যাকটেরিয়ার, আমরা অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন রকম মেডিসিন নেই। তো তখন আমাদের মনে কাজ করে কি, যে এই একটা ইনফেকশন, এটার জন্য আমরা সেই ব্যাকটেরিয়া বা মশা এদেরকে আমরা দোষারোপ করি, এদেরকে আমরা নেতিবাচক ঘৃণার দৃষ্টিতে দেখি, যে এদের কারণে আমাদের এই রোগ ব্যাধি হচ্ছে। আমরা এদের জন্য অ্যান্টিবায়োটিক তৈরি করি এদেরকে নির্মূল করার জন্য। কিন্তু এদের পার্সপেক্টিভে কিন্তু আমরা ওরকম রোগ জীবাণুর মতন। আমরা যদি ওদের হোস্ট হই, তাহলে ওদের কাছে আমরা যা, আমাদের কাছে ওরাও কিন্তু তা। অর্থাৎ আমাদের অ্যান্টিবায়োটিক থেকে রক্ষা করার জন্য ওদের ভিতরে মিউটেশন হয়, ওরাও তখন দেখা যায় আরো শক্তিশালী হয়ে ওঠে। আমরা যদি মারা যাই, আমাদের হয়তো বা মৃতদেহগুলি বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের এই ধরনের অণুজীব, তারা এগুলিকে হয়তো মিশিয়ে দিতে পারে, মাটির সাথে মিশিয়ে দিতে পারে যে কোনো প্রাণী মৃত্যুর পরে। তাহলে তাদের দৃষ্টিতে, তাদের পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা তাদের খাবার মাত্র। আমাদের দৃষ্টিতে অনেকেই খাবার, আবার আমরা অনেকের দৃষ্টিতে খাবার। তাহলে এই যে পার্সপেক্টিভ, এইটাকে যদি আমরা আমাদের নিজেদের পার্সপেক্টিভ দিয়ে যদি থেকে মাঝে মাঝে যদি আমরা একটু উপরে উঠি, বের হই, তাহলে আসলে দেখতে পাবো কোনো কিছুই আসলে অন্যায় না, কোনো কিছুই খারাপ না। ব্যাকটেরিয়াকে দোষ দিয়েও লাভ নেই, ভাইরাসকে গালি দিয়েও লাভ নেই। যখন আমি একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তো সেটা সেই ব্যাকটেরিয়ার প্রতি রাগের কোনো কিছু নাই। আসলে সেও তো তার সার্ভাইভালের জন্য আমার মতন হোস্ট প্রয়োজন, কিন্তু যেহেতু আমার কাছে আমার সার্ভাইভালটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আমার রক্ষাটাকেই আমি প্রাধান্য দিয়েছি। যেমন আমরা জানি যে এরোপ্লেনে এরকম সাইন থাকে যে যদি অক্সিজেন মাস্ক প্রয়োজন হয়, আগে নিজে পড়ুন, তারপরে আরেকজনকে, পাশের জনকে পড়ান, সে যদি আপনার আপন সন্তানও হয়। তাহলে সেইভাবে আমার নিজের সার্ভাইভালের জন্য আমি হয়তো অ্যান্টিবায়োটিক নেওয়া শুরু নিচ্ছি, কিন্তু তার মানে সেই ব্যাকটেরিয়ার জন্য আমার কি ঘৃণা থাকবে? না, বরং এটার জন্য আমার ভিতরে কিছুটা অনুতাপও কাজ করবে, যে আসলে আমার নিজের সার্ভাইভালের জন্য আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হলো। এখন ওই ব্যাকটেরিয়াগুলি তারা হয়তো বা এটাতে মারা যাবে। তো এটা হচ্ছে প্রকৃতির অংশ বা প্রকৃতির নিয়ম, এভাবেই হওয়ার কথা ছিল। এই ব্যাকটেরিয়াগুলি এরকম মারা যাওয়ারই কথা ছিল। সুতরাং এটাকে আমি একটা যদি
নৈর্ব্যক্তিকভাবে দেখি, তাহলে কিন্তু ওদের প্রতি আমার বরং একটা মমতা আসবে, যেটা আমরা একটা আমার পোষা প্রাণীকে যদি আমরা কুরবানি দেই, সেটার প্রতি যেমন একটা মায়া মমতা আসে, এটাও ঠিক তাই। আমি খাচ্ছি বটে অ্যান্টিবায়োটিক, কিন্তু ওদের প্রতি আমি একটা লাভিং কাইন্ডনেস অনুভব করব, যে আমি আসলে আমার সার্ভাইভালের জন্য ওদের ক্ষতি করে এরকম জিনিস আমাকে নিতে হচ্ছে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমাদের পার্সপেক্টিভ বাড়তে পারে যদি আমরা, যখন আমরা অনেক অন্যান্য ফিকশন বা নন ফিকশন বিভিন্ন বই পড়ি, তখন বিভিন্ন বইয়ের ক্যারেক্টারগুলি ওগুলি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে সাহায্য করে, আমাদের পার্সপেক্টিভ বাড়াতে সাহায্য করে, অন্যের দৃষ্টিভঙ্গিতে কিছুটা হলেও কিছু সময়ের জন্য হলেও চিন্তা করার সক্ষমতা তৈরি করে। আবার যদি আমরা বিভিন্ন ধরনের মুভি দেখি, সেগুলির মাধ্যমেও কিন্তু আমরা অন্যান্য বিভিন্ন চরিত্রের পার্সপেক্টিভ দেখি, এবং আমাদের ব্রেন সেখান থেকেও কিন্তু লার্ন করে, শিখে যে হ্যাঁ আরেকজনের দৃষ্টিভঙ্গি দিয়ে কিভাবে চলা যায়, তাহলে এটাও একটা রিহার্স করে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আর ছোট্ট একটা আলোচনা করার পরে আমাদের মেডিটেশনটা শেষ হবে। সে আলোচনাটা হচ্ছে এই যে, আমি একটা ভিডিও দেখছিলাম কয়েকদিন আগে, এটা উনি আমার খুব প্রিয় একজন পডকাস্টার, ডেভিড ইগলম্যান, নিউরোসায়েন্টিস্ট, এবং উনি আরেকজনের সাথে ওনার এই ভিডিওটা ডিসকাশনটা ছিল। সেটার বিষয়টা হচ্ছে যে এলিয়েন নিয়ে, যে যদি কখনো এলিয়েন এরকম যদি আদৌ থেকে থাকে, তাহলে সেই এলিয়েনের যে চিন্তা ভাবনা বা জ্ঞান, সেটা কি আমাদের সাথে আদৌ মিল হবে কিনা। কারণ আমাদের ইভলিউশনারি আমরা যেভাবে আমরা বিবর্তিত হয়েছি, সেই দৃষ্টিতে আমরা আমাদের চারিদিকের জগৎকে দেখি। আমাদের ব্রেইন ওভাবে বিকশিত হয়েছে, আমাদের দৃষ্টি, আমাদের আই, যার ফলে আমরা নির্দিষ্ট কিছু জিনিস ফিল্টার করে আমরা অনুভব করতে পারি, তার বাইরে আমরা পারি না। অন্য প্রাণীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু যদি এই পৃথিবীর যে পরিচিত যে একটা অ্যাটমসফিয়ার, এটার বাইরে ডিফারেন্ট সম্পূর্ণ অ্যাটমসফিয়ারে যদি এরকম কিছু থাকে, তাহলে তাদের কি অনুভূতি হবে। তারা হয়তো এই ধরনের, তাদের কোনো সেন্সগুলি কাজই করে না। তাদের চিন্তা ভাবনা, আমরা যে যা কিছু বলি না কেন, যে কোনো শব্দই বলি না কেন, সেই শব্দগুলির হয়তো অতীতে তারা কিছু, যেমন আমি বলছি তাদের চিন্তা ভাবনা, এখানে তাদেরকে আমরা এভাবে যে নির্ধারণ করছি, এরকম তাদের হয়তো এই ধরনের কোনো অস্তিত্বই নাই। চিন্তা ভাবনা বলছি, তাদের হয়তো চিন্তা ভাবনা বলেই কিছু নাই, এমন কিছু আছে যেটা আমরা আমাদের ধারণার বাইরে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন চোখ মেলে তাকাতে পারি। তাহলে যারা ফেসবুক লাইভে অংশগ্রহণ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহে আবার দেখা হবে।